মেজবা, আপনি বলেছিলেন আমাকে দহনের অনলে পুড়িয়ে ছারখার করে দেবেন, তাই বলে যে এমন নিঃস্ব করে দিয়ে চলে যাবেন সেটা তো কোশ্চিন কালেও উপলব্ধি করতে পারিনি। যদি পারতাম তবে অন্তত একবারের জন্য হলেও আপনাকে আলিঙ্গন করে নিতাম বিদায় বেলায়। অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম এই বলে যে আপনাকে আমি ক্ষণিকের জন্য হলেও কাছে পেয়েছি। কিন্তু কি দুর্ভাগ্য আমার, সেই কপালও হয়ে উঠল না। আপনি ফিরবেন কবে মেজবা? একবার, আর একবার, অন্তত আরো একবার দেখা হোক আমাদের। ভালোবাসা হওয়াটা বাকি ছিল। আকসা অবাধ চোখের পানি ফেলতে ফেলতে একান্ত ব্যক্তিগত ডায়েরিতে লিখছে। আজ আর এই যন্ত্রণাময় অশ্রুজল বাদ মানছে না। সামনে হাট করে মেলে রাখা ডায়েরির সাদা পৃষ্ঠার ওপরের কালো অক্ষরগুলো অস্পষ্ট ঠেকছে ঝাপসা চোখে। ওর হৃদয় ভার হয়ে আসছে, কলম চালাতে পারছে না আর, আঙুল অবশ হয়ে আসছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। ডায়েরিতে অনবরত চলতে থাকা কলম থমকে গেল। ও ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। বিলম্ব না করে অতি দ্রুততার সহিত হাতের উল্টো পিঠ দ্বারা চোখের পানি মুছে নিয়ে ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। এরপর উঠে গিয়ে দরজা খুলে দিতে দেখল মিহি দাঁড়িয়ে আছে। স্বভাবত মেয়েটার মুখে মিষ্টি হাসি। আকসা ওকে ইশারা করে ভেতরে আসতে বলল। মিহি ঘরের ভেতরে এসে সোজা বিছানায় বসে পড়ল। আকসার পড়ার টেবিলের ওপরে বিস্কিটের বয়ম রাখা। ও সেটা তুলে এনে বিস্কিট বের করে মিহির হাতে দিতে গিয়ে খেয়াল করলো ওর ঠোঁটের কোণে একরাশ উৎফুল্লতার হাসি। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব আনন্দিত। আকসা ওর সামনাসামনি বসে জিজ্ঞাসা করলো, কিরে মিহি, কি ব্যাপার, এত খুশি কেন? একটা সুসংবাদ আছে ভাবি। কি সুসংবাদ? মিহি হঠাৎ বিরতি টেনে বলল, এমন একটা সংবাদ যেটা শুনলে তুমি খুব খুশি হয়ে যাবে। আম্মু, খালামণি আর মামারা সবাই আসছেন আজ। বাইরে তো বিশাল আয়োজন হচ্ছে। এসব আয়োজন হচ্ছে একটা বিশেষ কারণে। কি কারণ? ভাইয়ার মিশন কমপ্লিট হয়েছে। খুব দ্রুত বাসায় ফিরছে ভাইয়া। উনি ফিরছেন। আকসার উন্মাদনা বেড়ে গেল। স্তম্ভিত ও এক্সাইটমেন্টে প্রতিক্রিয়া জানাতে ভুলে গেছে। জবান বন্ধ হয়ে গেছে যেন। কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে নেই আপাতত। বুক ধুকপুক করে কাঁপছে। মিহি ওর হাত ধরে রেখে বলল, হ্যাঁ ভাবি, ভাইয়া ফিরছে। কিছুক্ষণ আগে ভাইয়ার সাথে কথা হলো মামার। ভাইয়ার মিশন 3 দিন আগে শেষ হয়েছে। পুনরায় ছুটির আবেদন করেছিল ভাইয়া। আবেদন অ্যাপ্রুভ হয়েছে। রওনা দিয়েছে আজই, সম্ভবত আজ রাতের মধ্যে চলে আসবে। মিহি আকসাকে খবরটা দিয়েই দ্রুত বেরিয়ে গেল। আকসা মিহির সামনে নিজেকে যথাযথ প্রচেষ্টায় শান্ত এবং স্থির রাখলেও ও বের হতেই বিছানায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। এতগুলো দিন কিভাবে কাটিয়েছে সে শুধু আকসা আর ওর আল্লাহ একমাত্র জানে ভালো। প্রতিটি মুহূর্তে হাসফাস করেছে ও। বুক ভার হয়ে এসেছে। রাত ভর কেঁদেছে। মেজবার কোনো খোঁজ পায়নি এই কয়দিন। কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। এমন কোনো রাত যায়নি যে রাতে আকসা কাঁদেনি। কাউকে বোঝাতে পারেনি নিজের মনের পরিস্থিতি। কারো সামনে প্রকাশ করতে পারেনি হৃদয়ের ব্যাকুলতা। বিপরীতে আরো পরিবারের সকলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। আকসার শ্বশুর অবশ্য বেশ শক্ত ছিলেন, তবে মেজবার মামুনি ছেলে অন্তঃপ্রাণ। ছেলের এভাবে হঠাৎ হাই লাইফ রিস্ক মিশনে চলে যাওয়ায় তিনি তো পাগল প্রায় হয়ে গেছিলেন। এর আগে যেহেতু এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন কখনো হতে হয়নি, তাই তিনি নিজেকে কোনোভাবে সামলে নিতে পারেননি। একমাত্র ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। কতদিন তো আকসা নিজে তার শাশুড়িকে রান্না করে খাইয়েছে। আজকাল ও নিজেই রান্নাঘরে গিয়ে সকলের বারণ সত্ত্বেও রান্না করে। ওকে ওর চাচি শাশুড়ি সাহায্য করেন সব সময়। ইদানিং শাশুড়ি অসুস্থ থাকায় তাকে রান্নাঘরের ধারে কাছেও ঘেঁষতে দেয় না আকসা। মেজবার আসার খবর শোনার পর আকসা ঘর থেকে বেরিয়ে দেখল আজ শাশুড়ি রান্নাঘরে এসেছেন। বেশ সতেজ দেখাচ্ছে তাকে। আগের সে অসুস্থ ভাবটা নেই, দিব্যি সুস্থ মনে হচ্ছে। আকসা রান্নাঘরে ঢুকে চায়ের জারটা নামিয়ে নিল। জারের মুখটা খুলতে খুলতে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসেছেন কেন আম্মা? আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন তো। কিছু হবে না মা, এই দেখো এখন একদম সুস্থ হয়ে গেছি। শাশুড়ির কথা আসলেই সত্যি। তার সেই উৎফুল্ল কণ্ঠস্বর কতগুলো দিন পর শুনতে পেল আকসা। হৃদয়ে একটা শান্তি শান্তি ভাব অনুভূত হলো ওর। ও মুচকি হেসে বলল, ছেলের ফিরে আসার খুশিতে আম্মা একেবারে সুস্থ হয়ে গিয়েছেন। ব্যাপারটা দারুণ তো। ঈশা বেগম মুচকি হেসে বললেন, এই খুশিতে আমি আজ তোমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবো মা। আমি আপনাকে হেল্প করি আম্মা? হেল্প করতে হবে না মা, তুমি শুধু আমার পাশে দাঁড়িয়ে দেখো। আমার ছেলেটা আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে। তুমি আমার মতো করে বিরিয়ানি রান্নাটা শিখে নাও, তাহলে যখন আমি থাকবো না তখন তুমি ওকে রেঁধে খাওয়াবে। আকসা বিরিয়ানি খুব ভালোভাবেই রাঁধতে জানে। নিজের মায়ের মতো করে রান্না করে ও। তবে মেজবা তার মামুনির হাতের বিরিয়ানি অনেক পছন্দ করে শুনে ও শাশুড়ির পাশে দাঁড়িয়ে গেল। শাশুড়ি আম্মা যতক্ষণ রান্না করলেন ও পুরোটা সময় একদম খুঁটিনাটি সব মনোযোগ দিয়ে দেখতে লাগলো।
এক দেখাতেই শাশুড়ির বিরিয়ানি রান্নার পদ্ধতি আয়ত্ত করে নিতে সক্ষম হলো ও। এরপর একদিন রান্না করে দেখবে আদৌ তার রান্নার মতো স্বাদের বিরিয়ানি হয় কিনা। সন্ধ্যায় মিহি, তাসিন আর রিমুর সাথে শহরে ঘুরতে বেরিয়েছে আকসা। কিছু শপিং করাও বাকি, সেই কাজও সারতে হবে। তবে গাড়ি নিয়ে আসেনি, বরং বের হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওরা আজ রিকশায় চড়বে, পায়ে হেঁটে অনেক ঘোরাঘুরি করবে, নানান রকমের স্ট্রিট ফুড খাবে। তাহসিন সামনে হাঁটছিল আর একটা পড়ে থাকা বোতল লাথি মেরে মেরে দূরে ছুটছিল। আকসা আজ অনেক বেশি প্রাণোচ্ছল। অনেকদিন পরে ওদের বাসা যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। রীতিমতো উৎসব আয়োজন শুরু হয়েছে। আকসার ফুপু শাশুড়ি সহ সবাই এসেছেন আজ। রাতে পিঠাপুলির আয়োজন চলছে। আকসারা বাসা থেকে বের হওয়ার সময় দেখে এসেছে শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি আর জেমিয়াপু সহ সবাই রান্নাঘরে। সেখানে গল্পগুজব হচ্ছিল। জেমিয়াপুও আকসাদের সাথে আসতেন, তবে বাবুর জন্য আসতে পারেননি তিনি। আকসা হঠাৎ একটা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে গেল। ফুচকাওয়ালাকে বলল, কাকা বেশি বেশি নাগামরিচ দিয়ে 4টা ফুচকা দেন। তাসিন ফুচকা পছন্দ করে না, ও তো দৌড়ি দিচ্ছিল বেশি নাগার কথা শুনে। আকসা ওকে জোরপূর্বক ধরে বেঁধে রেখেছে ফুচকা খাওয়ানোর জন্য। মিহি আর রিমু কিছুক্ষণ যাবতই ফুসুর ফাসুর করছে। সম্ভবত মিহির প্রেমিকের বিষয় নিয়ে কথাবার্তাও হচ্ছে ওদের মধ্যে। আকসাও গিয়ে ওদের দলে ভিড়ল। ফুচকা আসতেই হামলে পড়ল ওরা। আকসা ফুচকা খাচ্ছিল পেছনে দাঁড়িয়ে। হঠাৎ রাস্তার বিপরীত দিকে চোখ যেতে বেশ অবাক হলো ও। ফুচকা একটা মুখে পুড়তেই যাচ্ছিল, সেটা হাতেই রয়ে গেল, মুখ অবধি আর গেল না। আকসা অবাক কণ্ঠে সামনে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তুই এখানে এতদিন পরে? ফায়াজ মৃদু হাসলো। আকসা ওকে চিনতে পেরেছে, এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। আর একটু সামনে এগিয়ে এসে বলল, এই তো নিউ মার্কেটের একটা শপে এসেছিলাম জরুরি কাজে। তোর কি খবর এখানে যে? আকসা টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে বলল, এই তো ভালোই, শপিং এ এসেছিলাম আর কি। ভাবতে পারিনি এতদিন পরে তোর সাথে আবার দেখা হয়ে যাবে। তুই না দেশের বাইরে গিয়েছিলি? যেতে চেয়েছিলাম, তবে যাওয়া হয়নি। আইএলস করেছিলি না এসএসসির পর? হ্যাঁ করেছিলাম, স্কোর 8 এসেছিল, তবে দেশের বাইরে আর যাওয়া হয়ে ওঠেনি। এর মধ্যে আব্বু মারা গেলেন। দেশে তার বিজনেস ছিল কতগুলো, সেগুলোই সামলাচ্ছি এখন। আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। তোর পড়াশোনার কি খবর? আমার তো ভালোই চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, এখন সেখানে পড়াশোনা করছি, এই আর কি। চল কোথাও বসি, ওই যে টঙের দোকান। আকসাই ফায়াজকে চায়ের অফার করলো। উচ্ছ্বসিত হয়ে দূরে একটা টঙের দোকান দেখিয়ে সেখানে গিয়ে বসলো। আকসা যাওয়ার আগে মিহিকে বলল, আমার একটা কলেজ লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তোমরা আশেপাশে ঘুরে আসো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। কথা বলা শেষ হলে আমি তোমাকে কল দেব। আকসা চায়ের কাপে চুমুক দিয়ে সামনের বেঞ্চিতে বসা ফায়াজের উদ্দেশ্যে বলল, দিনকাল কেমন চলছে তোর? ফায়াজ কাপটা পাশে রেখে আকসার দিকে তাকালো। এই তো বিজনেস প্লাস স্টাডি নিয়ে চলে যাচ্ছে ব্যস্ততার সাথে। তোর কি অবস্থা? আকসা মৃদু হেসে জবাব দিল, ভালোই। বিয়ে শাদী করে ঘর সংসার করছি আর পাশাপাশি পড়াশোনা। বিয়ে শাদী মানে? তোর বিয়ে হয়ে গেছে কবে? বলিসনি তো। ফায়াজ অবাক হয়ে প্রশ্ন করতেই আকসা ঠোঁটের কোণে সেই কিঞ্চিত হাসি বজায় রেখে বলল, আসলে বিয়েটা খুব দ্রুত হয়েছে তো, এজন্য কাউকে সেভাবে জানাতে পারিনি। আর তোকে জানাবো কি, তোর তো কোনো খোঁজ খবরই নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, কিন্তু মেসেজ সেন্ডই হয়নি। অ্যাকচুয়ালি আব্বু মারা যাবার পরে একটু আপসেট ছিলাম, তাই আগে সব সিম আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অফ করে দিয়েছিলাম। কারোর সাথে কন্ট্যাক্ট করা হয়নি অনেক দিন। তোকে দেখে তো বুঝতেই পারিনি যে তোর বিয়ে হয়ে গেছে। চুড়ি আর নাকফুল পরিসনি যে? আরে এ যুগে কোনো মেয়ে কি চুড়ি আর নাকফুল পরে ঘুরে নাকি? বিয়ে হয়েছে তাতে কি, আমি আগের মতোই চলাফেরা করি। এছাড়াও আমার শ্বশুরবাড়ির মানুষরা সবাই খুব ভালো, তারা আমাকে এসব পড়তে জোরাজোরি করে না, আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তোর হাজবেন্ড কি করেন? উনি সেনা কর্মকর্তা, মেজর মেজবা ইফতেখার। তাহলে তুই কি আর্মি অফিসারের ওয়াইফ? হ্যাঁ। আকসা মৃদু হেসে জবাব দিয়ে হাত ঘড়িতে সময় দেখে। হঠাৎ ওর খেয়াল হয় বেশি দেরি হয়ে গেছে। ও দ্রুত উঠে বলে, আমাকে ফিরতে হবে ফায়াজ, অলরেডি লেট হয়ে গেছে। আজ আবার আমার হাজবেন্ড বাসায় ফিরবেন, তারা আছে বেশ, তোর সাথে না হয় আরেকদিন কথা হবে। ফায়াজ আকসার কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে নিল। আকসা বিল দিতে চাইলেও ফায়াজ ওকে চায়ের বিল দিতে দিল না, জোরপূর্বক নিজে বিল দিয়ে দিল। ফায়াজের কাছ থেকে বিদায় নিয়ে মিহিকে ফোন দিয়ে আইসক্রিম শপের সামনে আসতে বলল আকসা। বাইরে থেকে ফেরার পর আকসার শাশুড়ি আকসাকে ডেকে পাশে এনে বসিয়েছেন। বিকালে বিরিয়ানি রান্না শেখানোর পর আজ আবারও হঠাৎ কোনো এক কারণে আকসাকে তিনি হাঁসের মাংস রান্না করা শেখাচ্ছেন। আকসা পাশে বসে তার শাশুড়ির রান্না খুব মনোযোগ দিয়ে দেখছে। পাশে ছোট ফুপু শাশুড়ি রুটি বেলছেন। আকসাকে ওর শাশুড়ি বললেন, তোমাকে হঠাৎই হাঁসের মাংস রান্না করা শেখাচ্ছি কেন জানো মা? কেন আম্মা? কারণ আমার ছেলে শুধুমাত্র আমার হাতে রান্না করা হাঁসের মাংসই খেতে পারে, অন্য কারোর হাতের হাঁসের মাংস কখনো খায় না। অন্যান্য খাবারের বেলায় মানিয়ে নিতে পারলেও ছোটবেলা থেকেই ছেলেটা আমার রান্না করা ছাড়া অন্য কারো রান্না করা হাঁসের মাংস খেতে পারে না কেন জানি না। সবসময় বলে ওর নাকি ভক্তি হয় না, এজন্য যখনই বাসায় আসে তখন ওর জন্য হাঁসের মাংস আমি রান্না করি। কিন্তু কথা হচ্ছে, ও তো বাসায় আসে বছরে সর্বোচ্চ গেলে 4 থেকে 5 বার। এর বাইরে ছেলেটার কখনো ইচ্ছা হলেও হাঁসের মাংস খাওয়া হয় না।
তাছাড়াও আমার ছেলেটা স্বাস্থ্যকর খাবার বেশি খায়, তো এজন্য অনেক বাছাই করে খাবারের ক্ষেত্রে। বাসায় আসলে না হয় একটু তেল ঝাল মশলার খাবার খাওয়া হয়, কিন্তু এর বাইরে ক্যান্টনমেন্টে থাকাকালীন সব খাবার ওর মুখে রোচে না। তবে মায়ের খাবারে কখনো না করে না। এ কারণে আমি চাই তুমি আমার ছেলের পছন্দের সব খাবারগুলো আমার মতো করে রান্না করা শেখো। পরবর্তীতে তুমি ক্যান্টনমেন্টে গেলে তখন ওকে আমার রেসিপি অনুযায়ী খাবার রান্না করে দেবে, দেখবে ও নিশ্চয়ই খাবে। তখন আমার ছেলে তার পছন্দের খাবারগুলো খেতে পারবে। শাশুড়ির কথা শুনে আকসা মুচকি হাসে। তার শাশুড়ি আসলেই একমাত্র ছেলেকে খুব বেশি ভালোবাসেন। ছেলের ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব দিকে খেয়াল রাখেন তিনি। একমাত্র ছেলে বলে কথা, হওয়ারই তো কথা। ফুপু শাশুড়ির পাশ থেকে বললেন, বোমা রান্নাটা দেখে নিয়ে ঘরে গিয়ে তৈরি হয়ে নাও। আকসা একটা ধূসর রঙের ফ্লোরাল কাতান শাড়ি পরেছে, খুবই সাধারণ একটা শাড়ি, গৃহিণীদের নিত্য পরিধানের জন্য যথোপযুক্ত। আকসা সচরাচর চোখে কাজল পরে না। আজও কাজল পরতে গিয়ে থেমে গেল এই দ্বিধাদ্বন্দ্বে যে মেজবা যদি পছন্দ না করে। তার পছন্দ অপছন্দ সম্পর্কে ও তো খুব বেশি জানে না। আকসা কাজল দিল না, একেবারে কোনো সাজগোজ করলো না, কানে দুলও পড়ল না। শাশুড়ি শাড়ি পরতে বলেছেন বলেই তার কথা রাখার খাতিরেই শুধু শাড়িটা পরে ঘরের বাইরে এলো ও। ঈশা বেগম তখন সবে মাত্র ভাপা পিঠা ভাপে বসিয়েছেন। ফাতিমা খাতুন নারকেল কোড়াচ্ছিলেন, আর ঋতু বেগম একপাশে ছোট টুলে বসে কথা বলছিলেন। আকসা শাড়ির আঁচল টেনে দরজার ওপাশে এসে দাঁড়াতেই ওর দিকে চোখ গেল ঋতু বেগমের। আকসাকে দেখা মাত্রই হাই হাই করে উঠলেন তিনি। তার আহাজারি শুনে ঈশা বেগম আর ফাতেমা বেগম চমকে পাশ ফিরে তাকাতেই আকসাকে দেখলেন। আকসা প্রথমে বুঝতে পারেনি কি হয়েছে। ছোট ফুপু হঠাৎ এমন করে উঠলেন কেন, হতভম্ব হয়ে গেল ও। ছোট ফুপু এবার উঠে আকসার সামনে এসে দাঁড়িয়ে উদ্বেগের সাথে বললেন, বৌমা এমন বিধবাদের মতো সাদামাটা শাড়ি কেন পরেছ? এমনিতেই তোমার স্বামী একটা জানের ঝুঁকিপূর্ণ মিশন থেকে আল্লাহ আল্লাহ করে ভালো মতো ফিরে আসছে। এখন তুমি যদি এমন বিধবা সাজ দাও তাহলে কেমন দেখায়? যাও আগে শাড়ি পাল্টে আসো, একটা জাঁকজমকপূর্ণ শাড়ি পরো, বউয়ের মতো সাজো, চোখে কাজল দাও, ঠোঁটে লিপস্টিক লাগাও, যাও যাও। ঋতু বেগম এক প্রকার জোরপূর্বক আকসাকে ঘরের দিকে ঠেলে পাঠালেন পুনরায় সাজগোজ করার জন্য। ঈশা বেগম এদিকে থেকে বললেন, আহ কি যে করিস না ঋতু, মেয়েটাকে খারাপ লাগছে কোথায়? ঋতু বেগম ফিরে এসে টুলে বসে জবাব দিলেন, খারাপ লাগার কথা তো কই নাই ভাবি। আমাদের পোলা এতদিন পর আবার বাড়ি ফিরছে, সেখানে বউয়ের এমন সাজ মানায়? লোকে কি বলবে? লোকের কথা এত ধরতে নেই ঋতু। ফাতিমা খাতুন কথাটা বলতেই ঋতু বেগম আবারও বাধা দিয়ে বললেন, কিছু বলো না তো ছোট ভাবি, এমনিতেই সাজগোজ না করলে খারাপ দেখায়। আমাদের পোলাটা এসে বউকে সেজেগুজে থাকতে দেখলে খুশি তো হইব। ফাতেমা খাতুন কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঈশা বেগম চোখের ইশারায় থামিয়ে দিলেন। ভাইয়া এসে গেছে, রিমু তাহসিন বাইরে আয় তোরা জলদি। আকসা তখন হাতে বালা পড়ছিল। মিহির চেঁচামেচি শুনে একটা বালা রেখেই দৌড়ে ব্যালকনিতে চলে গেল ও। ওদের ঘরের ব্যালকনি থেকে নিচে তাকালেই গেটের অংশটুকু ভালোভাবে দেখা যায়। আকসা রেলিং ধরে নিচের দিকে তাকালো। ওর চোখ মুখে প্রচন্ড উচ্ছন্নতা, অতি ব্যাকুল চোখজোড়া মেজবাকেই খুঁজছে। কিছু সময়ের ব্যবধানে আকসার চোখ গেল গেটের ভেতরের লম্বা বারান্দার দিকে। মেজবা দাঁড়িয়ে আছে, হাতে একটা লাগেজ, কালো রঙের শার্ট পরিহিত, শার্টে চশমাটা আটকানো। কেচি গেট খুলে সামনে পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। ঈশা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন। ফাতিমা খাতুন বড় জায়ের পাশে দাঁড়িয়ে। আকসার দৃষ্টি মেজবার ওপরেই আটকে রইল। এক ধ্যানে দেখতে লাগলো ওকে। আচানক মেজবা মুখ উঠিয়ে ব্যালকনির দিকে তাকালো। যেখানে আকসা দাঁড়িয়েছিল ঠিক সেখানে দৃষ্টি ফেলল। আকসা হকচকিয়ে উঠল। মেজবা বোধ হয় ওকে আবছা আধারে ব্যালকনির আধো আলোতে ঠিকমতো দেখতে পায়নি, এমন একটা ধারণা নিয়ে ও দ্রুত সরে গেল সেখান থেকে। ব্যালকনির পাশ থেকে সরে এসে দেয়ালে পিঠ ঠেকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো ও। বুক এখনো ধুকপুক করছে। মেজবার সেই শান্ত চাহনি ভোলা একেবারে অসম্ভব। আকসার চোখের সামনে স্পষ্ট ভাসছে মেজবা কিভাবে ওর দিকে তাকিয়েছিল। আকসা আবসা আধারে তখনও সেখানেই দাঁড়িয়ে। বাইরে রাতের আকাশে আজ তারাদের সংখ্যা যেন একটু বেশি। হয়তো বিশেষ কোনো উপলক্ষে তাদের এই অধিক সংখ্যক উদীয়মানতা, কিন্তু বিশেষ উপলক্ষটা ঠিক কি সেটা ধরতে পারল না আকসা। তবে ও মুগ্ধ চোখে বাসন্তী পূর্ণিমার জলজলে গোলাকার চাঁদ আর তার আশেপাশের বসন্তের ফুলের ন্যায় অবস্থান করতে থাকা তারাগুলোকে দেখতে ব্যস্ত হলো। হঠাৎ আকসার ডাক পড়ল বাইরে থেকে, চাচি শাশুড়ির গলা। তার ডাক শুনে ও দ্রুত শাড়ির আঁচল টেনে ঘরের বাইরে বেরিয়ে আসলো। ছোট চাচি দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। আকসাকে দেখে তাড়াহুড়ে বলছেন, মেজবা তো চলে এসেছে বৌমা, তুমি বাইরে এলে না যে? তোমাকে বড় আপা ডাকছেন, জলদি ড্রয়িং রুমে এসো। জি চাচি, আসছি। ছোট চাচি দ্রুত চলে গেলেন, বোধহয় কাজের তাড়া আছে তার। এদিকে বারান্দার ওপাশে ড্রয়িং রুম থেকে ননদ, দেবর আর শ্বশুর, চাচা শ্বশুরদের কথাবার্তা ও হই হুল্লোড়ের শব্দ কানে ভেসে আসলো আকসার। ও একবার ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে গিয়েও থমকে গেল। হঠাৎ অজানা কারণে অস্বস্তি হতে লাগলো ওর। দোটানায় পড়লো, যাবে কি যাবে না ঠিক বুঝতে পারলো না। বারান্দায় পায়চারি করতে লাগলো অনবরত। শেষমেশ নানান দোটানার মাঝে
আকসা বারান্দা থেকে সামনে এগিয়ে ড্রয়িং রুমে প্রবেশের খোলা দরজার থামের পাশে অর্ধেক আড়াল হয়ে দাঁড়িয়ে ড্রয়িং রুমের ভেতরে চোখ রাখলো। সবাই হাস্যরসে ব্যস্ত, কথাবার্তা বলছেন তারা। ড্রয়িং রুমে ওর শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, মামি, ছোট ফুপু আর জেমি আপু সহ ননদ দেবররা সবাই বসে আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বোধহয় এটাই, যখন পরিবারের সবাই একসাথে বসে হাস্যমুখে কথাবার্তা বলেন। আকসা দরজার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছিল, সবাই কথাবার্তা বলতে ব্যস্ত। আর তার উপরে বারান্দায় আবছা অন্ধকার ছিল বলে ওকে কেউ খেয়াল করেনি। মেজবা তার আব্বুর পাশে বসে কথা বলছে তার সাথে। হঠাৎ ঠোঁটের কোণে এক চিলতে হাসি, শার্টের বোতাম ওপরে সবগুলো আটকানো। আকসা একটা বিষয় বেশ ভালোভাবে খেয়াল করেছে। মেজবা অন্য সময় শার্টের ওপরের বোতাম খুলে রাখলেও বাবা চাচাদের সামনে সব সময় আটকে রাখে। ভদ্রলোক বলে কথা। মেজবাকে আপাদমস্তক অবলোকন করতে লাগলো আকসা। আচমকা মেজবার চোখের দিকে তাকাতেই উপলব্ধি করলো বাবার সাথে কথা বলাকালীনও মেজবা আকসার দিকে সরাসরি তাকিয়ে আছে। ব্যাপারটা টের পাওয়া মাত্র চমকে সরে এলো সেখান থেকে। মেজবার প্রতিক্রিয়া দেখা গেল না। একই রকম স্বাভাবিক ভঙ্গিতে ওর আব্বুর সাথে কথা বলতে লাগলো।